হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। মহিষ নিউ ভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আজকে যথারীতি আমরা চেঞ্জিং ওয়ার্ডস এর সেকেন্ড ক্লাসটি আমরা আলোচনা করব। গত ক্লাসের আলোচনা ছিল যে হাউ টু আইডেন্টিফাই দ্য নাউন। কিভাবে আমরা নাউন আইডেন্টিফাই করতে পারি। আমরা গল্প, কবিতা বলি বা গল্প বলি, যেভাবেই বলি না কেন আমরা অলরেডি শিখতে পেরেছি এবং আমি একটু যদি তোমাদেরকে রিপিট করলে বলি যে নেসম্যানডম, শিপহুড দিয়ে শান করে, এএনসি এবং ইএনসি কে টিসি দিয়ে, এলিংক্রাই নামক পার্কে, আওয়াইউর এবং এইচ কে বললো টিএসটা কোথায়, টিএসটা আইসের সিডিজম নামক দ্বীপে চলে গেল। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো হচ্ছে সাফিক্স, কোনো শব্দের শেষে যদি থাকে সাধারণত সেগুলো নাউন হয়। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে। আজকে আমরা জানবো যে কনক্রিট নাউন গুলো চেনার উপায় এবং কোন কোন বিষয়গুলো যদি থাকলে কনক্রিট নাউন হয় সাধারণত। স্পেসিফিক ভাবে দেখো, তুমি একটা ডিকশনারি যদি ১০০টা ওয়ার্ড নাউন তুমি যদি অ্যাবস্ট্রাক্ট নাউন খোঁজো, সেক্ষেত্রে 70% ৭০টা ওয়ার্ড তুমি এখন অনায়াসে বলতে পারবে। বাকি 30% এর জন্য কি করতে হবে সেটা আমাদের লাস্ট ক্লাসে আমি বলবো, যে বাকি 30% আমাদের জন্য কি করা উচিত। আচ্ছা, সবাই 38 পেজ নাম্বারে দেখো। কনক্রিট নাউন, যে সকল নাউনের বাহ্যিক অস্তিত্ব আছে, দেখা যায় এবং স্পর্শ করা যায়, তাদেরকে কনক্রিট নাউন বলে। ওকে, তো এই সকল নাউনগুলো চিনতে গেলে সাধারণত এই নাউনগুলোর শেষে, অর্থাৎ এই শব্দগুলোর শেষে কোন কোন ধরনের সাফিক্স গুলো যুক্ত থাকতে পারে, যেমন এ আর ই, ইউ ই আর, ও আর ডাবল ই, ইউ আর ই, এ এন টি আই এস টি। ঠিক আছে, এই বিষয়গুলো মানে আমাদের মনে রাখতে হবে। এখন বলতে পারো যে ভাইয়া এগুলোর জন্য কি কোনো ধরনের কোনো কবিতার ক্লো কি আমাদের জন্য রাখেন নাই? না, কেন রাখিনি? কারণ হচ্ছে অল্প কয়েকটা, সেটা আমাদের মনে থাকতে হবে এবং মনে রাখতে হবে। ওকে? সেজন্য আমরা ওইভাবে করিনি। আর যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেজন্যই আমরা সেটা রেখেছি। কারণ এটা তোমরা অটোমেটিক্যালি পারবা। যেমন স্পিকার, স্পিচ, কথা বলা, স্পিক থেকে স্পিকার। তাহলে স্পিকার মানে যিনি কথা বলেন। এটা এমনিই দেখলেই বলতে পারো যেটা কনক্রিট নাউন। সো এটার জন্য ক্লো দেওয়ার খুব একটা বেশি প্রয়োজন নাই মনে করি। কিল থেকে কিলার, হত্যাকারী। ঠিক আছে? এমপ্লয়ি মানে চাকরিজীবী। ঠিক আছে, এমপ্লয়ি মানে কি? চাকরিজীবী। পিকচার, ইউআরই, পিকচার। কালচার, নেচার, পিকচার, কালচার, নেচার, এই সমস্ত শব্দগুলো, এগুলো হচ্ছে কি তোমাদের কনক্রিট নাউন। অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট বলতে কি? যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলি, অ্যাসোসিয়েট প্রফেসর বলি, হ্যাঁ, আমরা বলি না এরকম? অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী। যে আমার অ্যাসিস্ট্যান্ট কে, আমার অ্যাসিস্ট্যান্ট সে, আমার অ্যাসিস্ট্যান্ট সে, এরকম কিছু একটা ব্যক্তিকে ইন্ডিকেট করছে এখানে। ওকে, তো সো একটু বোঝার চেষ্টা করতে হবে তোমাদেরকে যে কোনটা কনক্রিট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ট্রুথফুলনেস, সত্যবাদিতা। যেমন এই ব্যক্তিটা কি সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বলে, তার লেনদেন, আচার আচরণ সবকিছুর উপরে, তার বিহেভিয়ার্স অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো সে সত্যবাদীতে সেটা দেখা যায় না। ইমপ্রুভমেন্ট, তার উন্নতি। যেমন তোমরা অনেক দিন ধরে ক্লাস করছো, তোমাদের কতটা উন্নত হয়েছে সেটা তুমি জানো, এবং আমি যখন পড়া নেই, পড়া যদি তোমরা ভালোভাবে বলতে পারো, তখন আমি কিছু জাজমেন্ট করতে পারি যে হ্যাঁ তুমি কিছুটা উন্নত করতে পেরেছো। সেটা কিন্তু দেখা যায় না, সেটা অনুমান করতে হয়। উইজডম মানে জ্ঞানী, কে কতটা জ্ঞানী তার আচার আচরণ, কথাবার্তা, ইনফরমেশন এগুলোর উপর ডিপেন্ড করে, এটা দেখা যায় না। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, বন্ধুত্ব সেটা দেখা যায় না। বন্ধুত্ব, বন্ধু বন্ধুর জন্য কি করবে, কতটুকু দায়িত্ববান এবং সে কার জন্য কি কতটুকু করছে, সেই বিষয়গুলো যখন আমরা মনে রাখবো এবং যথাসময়ে একজন আরেকজনের উপকারে কাজে লাগবো, তখনই আমরা জাজমেন্ট করতে পারবো যে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা কার জন্য কতটুকু কি স্যাক্রিফাইস করেছে। ওকে, তো সো এই বিষয়গুলো হচ্ছে চাইল্ডহুড, শৈশবকাল। আমি শৈশবকালটা কিভাবে বুঝাবো যে এটা আমার শৈশবকাল? হ্যাঁ, এতটুকু বলতে পারি যে আমাদের ছোটবেলার বয়সকাল যে সময়টাকে, সেটাকে আমরা শৈশবকাল বলে থাকি। রিলেশন মানে সম্পর্ক। ঠিক আছে, সম্পর্ক। যেমন মা বাবা ভাই বোন একজনের সাথে আরেকজনের সম্পর্ক আছে, এটা দেখা যায় না, এটা বলে বুঝাতে হয়। কথা বুঝা গেছে? এবং এটা অনুমান করি আমরা। তো যাই হোক, সবকিছু মিলে আমরা বুঝতে পারলাম যে কনক্রিট নাউন হচ্ছে যেটা আমরা দেখতে পাই, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটাকে অনুমান করতে হয়, পরিমাণ করতে হয়। ওকে, তাহলে কনক্রিট নাউনের চিনার যেই উপায়গুলো, সাধারণত শব্দের শেষে, অর্থাৎ নাউনের শেষে যেই সাফিক্স গুলো থাকে, এ আর, এ ই আর, ও আর, ডাবল ই, ইউ আর ই, এ এন টি আই এস টি, এগুলো থাকলে সাধারণত কি হয়, যে অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি কনক্রিট নাউন হতে পারে। এখন এখানে একটা প্রশ্ন, যখন আমরা অ্যাডজেক্টিভ শিখতে যাব, তখন আমরা বলবো যে এলিং পার্কে অ্যাবলফুল এবং এন্ট ইএন্ট ঝগড়া করা, লেস্টিভ বলল ইস আওয়াজ এবং বৃদ্ধি কোথায়, এন্ট ইএনটি, এএনটি, ওই সেখানেও দেখবা
যে এএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে এএনটি যদি হয় তাহলে এটা নাউন না অ্যাডজেক্টিভ বুঝবো কিভাবে? সেন্টেন্সের ব্যবহার উপরে ডিপেন্ড করবে কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভ। ওকে? আমি যদি বলি দিস ইজ এ মোবাইল, দিস ইজ এ মোবাইল, এই হয় একটি মোবাইল। আমি যদি বলি দিস ইজ এ বুক, এই হয় একটি বই, এটা হচ্ছে বুক মানে বই, দিস ইজ এ বুক, এটা হচ্ছে একটি বই, এই বইটা হচ্ছে নাউন। যখন আমি বলবো প্লিজ বুকিং ফর মি এ টিকেট ফর গোয়িং টু ঢাকা, প্লিজ বুকিং এ টিকেট ফর গোয়িং টু ঢাকা, আমরা বুকিং বলতে পারি অথবা বুক বলতে পারি, বুক বলি প্লিজ বুক মি এ টিকেট, অর্থাৎ আমার জন্য, হ্যাঁ, বুকিং মি এ টিকেট ফর গোয়িং টু ঢাকা, অর্থাৎ কথার কথা আমি বলছি যে আমার জন্য একটা টিকিট বুকিং করো। এখানে বুক মানে হচ্ছে কি করা? সংগ্রহ করা। তাহলে দেখো এই বুক শব্দটার অর্থ হচ্ছে বই, আবার যখন এটা জিরান্ট হিসেবে ব্যবহৃত হবে বা ভার্ব হিসেবে হবে তখন আবার সেটা, সরি, যখন এটা পার্টিসিপল হিসেবে ব্যবহৃত তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে? তাহলে কখনো ভার্ব হয়, কখনো নাউন হয়, কখনো অ্যাডজেক্টিভ হয়, একই সেন্টেন্স। ঠিক আছে? আমরা বলতে পারি যে উই আর লার্নিং কম্পালসারি ইংলিশ ইন দিস মোমেন্ট, এই মুহূর্তে আমরা কম্পালসারি ইংলিশ শিখছি। ঠিক আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে? যেমন আমরা যদি বলি যে দিস সেন্টেন্স ইজ ভেরি 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 নাইস, এই সেন্টেন্সটা খুবই সুন্দর, কিন্তু এই সেন্টেন্সটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু সেন্টেন্স শব্দের অর্থ আবার মৃত্যুদণ্ড, সেটা আমি তোমাদেরকে আগেও একবার বলেছিলাম। তাহলে শব্দের ব্যবহার উপর অনেক সময় অনেক কিছু ডিপেন্ড করে, সেই কথাগুলি আমি তোমাদেরকে পরবর্তীতে বলবো যে কিভাবে তাহলে আমরা দুই একটা সাফিক্স যে একসাথে নাউনও থাকে অ্যাডজেক্টিভও থাকে, তখন আমরা কিভাবে সেগুলো বুঝবো, সেগুলোর অর্থ আমি এখনই বলে দিচ্ছি, সেগুলোর স্পেসিফিক ভাবে অর্থ এবং ব্যবহার তোমাদেরকে জানতে হবে। আমি আবারও বলছি, শব্দের জন্য কোনো নিয়ম হয় না, শব্দের জন্য কোনো নিয়ম হয় না, শব্দের জন্য কোনো নিয়ম হয় না। ছোটবেলায় তোমরা যখন শিখেছ ডু শব্দের অর্থ করা, তোমরা কি শিখেছ ডি ও মানে যদি কোনো শব্দ শেষে উ থাকে তাহলে এটার অর্থ করা হয়, এটা ভার্ব হবে। কথা বুঝে গেছে? যেমন টি ও, উ আছে, সবার শেষে উ আছে, এই জন্য কি এটা ভার্ব হবে? এটা তো প্রিপোজিশন। তাহলে এগুলো হচ্ছে কি বুঝার জন্য বুঝা, বলার জন্য বলা। ওকে? তোমরা হয়তো এই জিনিসগুলো বলবা আমাকে, হয়তো অ্যাডজেক্টিভ যখন পড়াবো তখন হয়তো বলবা যে ভাই আপনি বলছেন যে এলিং এলিংক্রাই নামক পার্কে আওয়ার ইউর এবং এইচ কে বললো টিএস টা কোথায়, টিএস টা আইসে সিরিজম নামক দ্বীপে চলে গেল। এলিং, এ এল আই এন জি সি আর ওয়াই, এই এ এল থাকলে অ্যাডজেক্টিভ নাউন হয়। আবার আমি যখন তোমাদেরকে অ্যাডজেক্টিভ শেখাবো তখন আমি নিজেই বলবো যে এলিং পার্কে অ্যাবলফুল এবং এন্ট ইয়েন্ট ঝগড়া করায় লাস্টিক বলল ইস আওয়াজ এবং বৃদ্ধি কোথায়, ওই এলিং মানে কি, ওই এল তখন অ্যাডজেক্টিভ হিসেবে বসবে কোন সেন্টেন্স। যেমন নেচার শব্দটা হচ্ছে নাউন, নেচার থেকে ন্যাচারাল, কালচার কালচারাল, সোশিয়াল সোসাইটি থেকে সোশিয়াল। ঠিক আছে? এল তখন সেটা অ্যাডজেক্টিভ হবে। ওকে? তাহলে আমাদেরকে বুঝতে হবে সেন্টেন্সের ব্যবহারের উপর ডিপেন্ড করবে এবং সেন্টেন্স শব্দের অর্থের উপরে ডিপেন্ড করবে। তার মানে ওই যে আমি বললাম একটা ডিকশনারিতে 100টা নাউন যদি থাকে 70টা নাউন তুমি এখন অনায়াসে বলতে পারবে, বাকি 30% নাউনের জন্য ইউ হ্যাভ টু রিড অ্যান্ড ইউ হ্যাভ টু রিড। পড়তে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, সহজ কথা। যদি একটা ক্লাসের নাউন চেনা যেত তাহলে সবাই মইন ভাইয়ের কাছে অন্তত পার্টস অফ স্পিচ পার্টটা পড়তো, এটা বোঝানোর জন্য। বিষয়টা কিন্তু এমন নয়। সো আমার মনে হয় পরবর্তীতে আর বলার দরকার নেই, এখনই তোমরা হয়তো বা বুঝতে পেরেছো। সবাই কি বুঝতে পেরেছো বিষয়টা? ৭১ নাম্বার পেজ থেকে ৯০ নাম্বার পেজ পর্যন্ত আমাদের যে শব্দগুলো দেওয়া আছে প্রিভিয়াস ১০ থেকে ১৪ বছরের কোশ্চেন গুলো কালেক্টেড করা, সেখানে শব্দগুলোর অর্থ দেওয়া আছে, চেঞ্জিং ফর্মটা দেওয়া আছে এবং একটা নিজের মতো করে সেন্টেন্স দেওয়া আছে। সেগুলো তোমরা একটু স্পেসিফিক ভাবে পড়ো, তাহলে কাজে লাগবে। তোমাদের প্রবলেম কি আমি বলি, তোমরা এখন কি করো, এই বই কিনো, সেই বই কিনো, এই স্যার এটা বলছে, সেই স্যার সেটা বলছে, এই ভাইয়া এটা বলছে, ওই ভাইয়া এটা বলছে। এই জন্য কি করছে, একটা ডিকশনারি কিনে বা একটা শব্দার্থ বই কিনে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছো। দরকার নাই। তুমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছো, অনার্স সেকেন্ড ইয়ারে তোমার কম্পালসারি ইংলিশ আছে, তোমার সিনোনিম আছে, তোমার অ্যান্টোনিম আছে। তোমার অনার্স সেকেন্ড ইয়ারের লেভেল অনুযায়ী তুমি সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো শিখো। তোমার অনার্স সেকেন্ড ইয়ারের লেভেল অনুযায়ী তুমি চেঞ্জিং ওয়ার্ডস গুলো শিখো। তুমি প্রিভিয়াস কোশ্চেন গুলো শিখো, তুমি দেখবে যে অনেকটা স্মার্ট হবা। তুমি 10 বছরের সিনোনিম যদি শিখো তাহলে 70টা ওয়ার্ড, তুমি 10 বছরের অ্যান্টোনিম যদি শিখো 70টা ওয়ার্ড, 140টা ওয়ার্ড যখন শিখবে তখন অন্তত 140টা সেন্টেন্স লিখার মতো এবিলিটি তোমার হবে। কথা বোঝা গেল? তার মানে তুমি যদি চেঞ্জিং ওয়ার্ড 7টা থাকে, 7টা থেকে 5টা লিখতে হয়, 10 বছরের চেঞ্জিং ওয়ার্ড শিখো 7টা করে, 70টা, তাহলে 3 7 21, তার মানে আমাদের টোটাল 210টা শব্দ শেখা হচ্ছে। কথা বুঝে, এই 210টা শব্দ 500 শব্দ যদি কেউ ভালোভাবে জানে এবং এগুলো যদি
দেখো আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি সন্ধ্যা পর্যন্ত আমরা ঘুমানোর আগ পর্যন্ত যে বিষয়গুলো আমরা ব্যবহার করি সেটাই আমরা স্পোকেনের ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার করি। যখন আমরা কোনো ব্যাংকে যাই দেন আমরা দ্যাট টাইম আমরা ট্রাই টু স্পিক ইন ইংলিশ দ্য প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা তখন কিছুটা প্রফেশনাল মানের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাই, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাই। দেখো এই কথাগুলো কিন্তু এই ৫০০ ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ। যখন আমরা স্টে ইন আওয়ার হোম, যখন আমরা বাসায় থাকি তখন আমরা সামান্য কিছু কথা ব্যবহার করি। যে ভাইয়া তুমি এদিকে আসো, তুমি একটু রিমোটটা দাও তো, টিভির চ্যানেলটা চেঞ্জ করো তো, আমি এখন একটু গোসল করতে যাব, আম্মা রান্না কি হয়েছে আমার জন্য প্রস্তুত করো, মা আমি এখন ঘুমিয়ে যাবো, আজকে আর খুব বেশি পড়বো না, স্বাস্থ্যটা একটু মিচমিচ করছে, ভাল লাগছে না, এখনই ঘুমিয়ে যাবো, সকালে একটু ফার্স্ট আমাকে জাগিয়ে দিও। এই যে বিষয়গুলো এগুলোই কিন্তু স্পোকেন ইংলিশ। ওকে, বা মার্কেটে গেলা, যাওয়ার সময় তুমি হয়তো অটোতে যাবে বা রিক্সায় যাবে বা বাসে যাবে, এনি হাউ যে কোনো ভাবেই যেতে পারো। রিক্সা দিয়ে যাবা, যে রিক্সা দিয়ে মার্কেটে যাবে, তারপর হচ্ছে কোনো দোকানদারকে বলবে যে ভাইয়া আমি এই শার্টটা পছন্দ করছি বা ওই শার্টটা আমাকে একটু দেখান, ওইটা দেখান, এটার দাম কত? দ্যাটস জাস্ট সাফিসিয়েন্ট। ১০-১৫টা সেন্টেন্সের মধ্যেই জাস্ট ইনাফ। তো সো বিষয়গুলো হচ্ছে এই যে ৩০০ থেকে ৫০০ শব্দ যদি কেউ ভালোভাবে শিখতে পারে এবং হযবরল শব্দ না শিখে স্পেসিফিক চয়েসেবল ওয়ার্ড যদি শিখতে পারে, ৫০০ শব্দ শিখলে many মানে any kind of student, he or she will able to speak in English very nicely, wonderfully. Okay, জাস্ট এখানে কিছু কিছু বিষয় হচ্ছে কি আমাদের কিছু স্মার্ট করতে হবে। আমাদের উপভারতীয় মহাদেশের ইংলিশটা এক ধরনের। বিশেষ করে যেমন দেখো আমরা ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, তারপর হচ্ছে ইন্ডিয়া, আমরা এক ক্যাটাগরি ইংলিশ ব্যবহার করি। কখনো আমেরিকান স্টাইল, কখনো ব্রিটিশ স্টাইল। এটা কেন? এটা হচ্ছে ট্রেডিশনালি প্রজন্ম পর প্রজন্ম আমরা ব্যবহার করি। দেখো হিন্দি, ইংলিশ, ইন্ডিয়ানরা ইংলিশ বললে সেটা বুঝা যায়, ব্রিটিশরা বললে সেটা এক ধরনের, আমেরিকানরা বলে এক ধরনের বুঝা যায়। এখন তুমি যদি নিজেকে অনেক বেশি স্কিলফুল ডেভেলপমেন্ট করতে চাও, যে তুমি যদি মাল্টিন্যাশনাল ব্যাংকে জব, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে যাও, বা তুমি স্টুডেন্ট বিষয়ে বাইরে পড়াশোনা করতে যাও ইন আ ফরেন কান্ট্রি, বিদেশ দেশে, দেন ইউ হ্যাভ টু ডেভেলপ ইউরসেলফ। তখন একটা তোমাকে ফনেটিক্স এর উপর একটা কোর্স করতে হবে তোমাদের। তখন তোমাদের অনেকগুলো, যেমন আমাদের ২৬টা লেটার্স এর ৪৪টা সাউন্ড আছে, বাউল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, এগুলো কিভাবে উচ্চারণ করে, কোনটার কয়টা উচ্চারণ, সেই বিষয়গুলো ক্লিয়ারলি হবে। তখন তোমরা কখন কোন শব্দটাকে ব্যবহার করে সেটা জানতে পারবে। সো আমি যেখানে ছিলাম, যে আমাদের চেঞ্জিং ওয়ার্ডস এবং সিনোনিম এবং অ্যান্টোনিম, যেই বিগত ১০ বছরের কোশ্চেন গুলো যদি পড়ো, ২১০টা ওয়ার্ড পরীক্ষার প্রশ্ন যদি পড়ো, তোমাদের অন্তত এই শব্দগুলো দিয়ে তোমরা রাইট ফর্ম বা কারেকশন যে সমস্ত সেন্টেন্স গুলো আসে, এট এনি হাউ তোমরা ইনশাআল্লাহ আনসার করতে পারবে। সো সবকিছু মিলাই মনে হয় আমি কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝাতে পেরেছি। অ্যাবস্ট্রাক্ট নাউন সাফিক্স অনেক বেশি ছিল, সেজন্য আমি একটা গল্প আকারে বলেছি। কনক্রিট নাউন খুব কম। হ্যাঁ, সেজন্য আমি এভাবে বলে দিয়েছি, তোমাদেরকে মনে রাখতে হবে। আর কিছু কিছু জিনিস অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে আছে, সেগুলো স্পেসিফিক ভাবে অর্থ জেনে ব্যবহার করে নিজের মতো করে জানতে হবে। শব্দের জন্য সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, শব্দের জন্য কোনো নিয়ম হয় না, শব্দের কোনো রুলস নেই, শব্দের কোনো নিয়ম হয় না, শব্দের কোনো রুলস নাই। আশা করি বুঝতে পেরেছ।